আসসালামু আলাইকুম। ক্লাস 7 প্রথমে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রত্যেকেই পেয়েছো। হয়তো অনেকের পরীক্ষা একটু খারাপ হয়েছে, হয়তো সে সব পরীক্ষাগুলো দেয়নি তার জন্য হতে পারে, বা একটু হয়তো সে পিছিয়ে আছে তার জন্য তার পরীক্ষাটা খারাপ হতে পারে। তো এটার নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে না, কারণ সামনের ক্লাসে তোমাদেরকে পড়াশোনার জন্য বেশি মনোযোগী হতে হবে এবং বেশি বেশি করে পড়াটাকে চালিয়ে যেতে হবে। তাহলেই তোমরা দেখবে সামনে তোমাদের ফলাফলটা আরও ভালো হবে। তো আমরা একটা নতুন ক্লাসে প্রথম দিনের যে আমাদের আলোচনা সেটা থাকবে পূর্ব পাঠের পুনরালোচনা। অর্থাৎ আমরা যে ক্লাস 6-এ যা শিখেছি তার কিছু কিছু অংশ আমরা এই পূর্ব পাঠেই দেখতে পাব। তাই পূর্ব পাঠটা তোমাদের কাছে বেশ পরিচিত, কারণ আমরা এগুলো ক্লাস 6-এ আমরা অনেকটাই এগুলো শিখে এসেছি। আমরা আজকে এই পূর্ব পাঠের পুনরালোচনা এই চ্যাপ্টার নিয়ে আমরা একটু আলোচনায় থাকব। তো দেখো এই চ্যাপ্টার মধ্যে কি আছে না, এই চ্যাপ্টার মধ্যে তোমাদের সমস্ত জিনিসগুলো আছে। সমস্ত বলতে কি, তোমাদের অঙ্কের 3টে বিভাগ, বীজগণিতের, পাটিগণিত আর জ্যামিতি। তোমাদের মূলত ক্লাস 6-এ পাটিগণিত এবং জ্যামিতি এই দুটো বেশি বেশি করে আলোচনা করা হয়েছিল। বীজগণিত খুব অল্প পরিমাণ বীজগণিত আলোচনায় ছিল। তো আমাদের যেগুলো আমরা শিখে এসেছি সেগুলোই দেখবে আমাদের এই পূর্ব পাঠের মধ্যেই আছে। তো এই পূর্ব পাঠের মধ্যে দেখবে কিছু ঐকিক নিয়মের অঙ্ক, কিছু ভগ্নাংশে যোগ বিয়োগ, গুণ ভাগ, সরলীকরণ ইত্যাদি এগুলো আমাদের এখানে দেখতে পাবো, এবং এগুলো আমরা ক্লাস 6-এই করে এসেছি, তাই আমাদের কাছে এগুলো খুবই সহজ বলেই মনে হবে। প্রথমে আমরা দেখো এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে তোমাদের দেখবে পেজ নম্বর 2-এ, এই চ্যাপ্টার পেজ নম্বর 2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দু একটা তোমাদের দেখাবো, আর তোমরা বাকি অংশগুলো নিজেরা চেষ্টা করবে। যদি না পারো তাহলে জানাবে, আমরা সামনের ক্লাসে সেগুলো নিয়ে আবার আলোচনায় থাকবো। দেখো আমরা কিছু জিনিসগুলো আমরা শিখেছি, আবার একবার তোমাদের মনে করিয়ে দিই। যেমন ধরো 1 টাকা। 1 টাকা মানে কি? 1 টাকা মানে হচ্ছে 1 টাকা মানে 100 পয়সা, তাই না? এগুলো আমাদের একটু শিখতে হবে। 1 টাকা মানে 100 পয়সা, ঠিক আছে। আবার দেখো যদি বলা হয় 1 বছর, 1 বছর সমান কত মাস? আমরা জানি সবাই 1 বছর সমান 12 মাস, তাই না? ধরো যদি বলা হয় 1 বছর সমান কত দিন বলে, তাহলে আমরা 1 বছর সমান সাধারণত 365 দিন ধরে থাকি, তাই না? 365 দিনে 1 বছর ধরে থাকি। আর লিপ ইয়ার বছরগুলো সেগুলো হবে 366 দিন। লিপ ইয়ার বছর আমরা জানি যে কোনগুলো লিপ ইয়ার বছর, যে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি এবং ভাগ শেষ যদি না থাকে
ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটাকে লিপ ইয়ার বছর বলা হয়। আর যদি শেষ দুটো অঙ্ক অর্থাৎ কোনো সালের এককের অঙ্ক এবং দশকের অঙ্ক দুটোই যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা 400 দিয়ে যদি ভাগ করা যায় এবং ভাগফল যদি ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটাকে বলা হবে লিপ ইয়ার। বুঝতে পেরেছি? যেমন একটা উদাহরণ বলি, যেমন দেখো 2100 সাল 2100, এই 2100 সালটা লিপ ইয়ার নয়। কারণ দেখো লিপ ইয়ার হতে গেলে মনে হচ্ছে যেন স্যার 4 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, 2100 সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, তাই 2100 সালটা মনে হচ্ছে স্যার লিপ ইয়ার না। 2100 সালে দেখো এই 2100 সালটার এই একক এবং দশকের অঙ্কটা কি আছে? শূন্য আছে, দুটোই শূন্য আছে, তাই এটাকে 400 দিয়ে ভাগ করবে। 400 দিয়ে ভাগ করলে 4 5 20, ঠিক আছে? তাহলে 100 বাকি থেকে যাচ্ছে, তাহলে 100 তো বাকি থেকে যাচ্ছে, ভাগশেষ তো 0 হচ্ছে না, সেই জন্য 2100 সালটা কিন্তু লিপ ইয়ার হতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো জানা আছে। যদি বলে স্যার 1 বছর সমান কত সপ্তাহ, না 1 বছর সমান সাধারণত আমরা 52 সপ্তাহ ধরে থাকি। ঠিক আছে, 52 সপ্তাহ থেকে সামান্য একটু বেশি, কিন্তু আমরা 52 সপ্তাহে ধরে থাকি। বুঝতে পেরেছি? তাহলে এগুলো আমাদের অঙ্কর ক্ষেত্রে একটু কাজে লাগে, তাই না? ধরো আবার কুইন্টালের জায়গায় 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে কি? 1 কুইন্টাল মানে 100 কেজি, এগুলো মনে রাখতে। ঠিক আছে, 1 কুইন্টাল মানে 100 কেজি। আবার 1 কেজি সমান 1000 গ্রাম। বুঝতে পেরেছি? তাহলে 1 কুইন্টাল মানে 100 কেজি, 1 কেজি মানে আবার 1000 গ্রাম। বুঝতে পেরেছি? তাহলে যদি বলা হয় 5 কেজি সমান কত, তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম হলে 5 কেজি সমান 5000 গ্রাম হয়ে যাবে। বুঝতে পারলে? সেরকম যদি তোমাকে বলে স্যার 0.72 কুইন্টাল আছে, 72 কুইন্টাল সমান কত কেজি হবে? তাহলে দেখো কুইন্টালকে কেজি করতে গেলে কি করি? আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এবার দেখো 100 দিয়ে যখন গুণ করবে, যখনই কোন একটা সংখ্যার যদি শূন্য থাকে, একক দশক শতক ইত্যাদি এই সংখ্যাগুলো যদি শূন্য থাকে তাহলে শুধুমাত্র এই সংখ্যাটা একটাকে দিয়ে এটাকে গুণ করে নাও। তাহলে 72কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 72। এখন দশমিকের কোনো জায়গায় নেই, দশমিক এখন বসাচ্ছি না। বুঝতে পেরেছি? শুধু সংখ্যার সঙ্গে গুণ করো, তাহলে 72কে 1 দিয়ে গুণ করলে 72। আর দেখো দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে 72কে 1 দিয়ে গুণ করলে 72, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য। যদি 3টে শূন্য দিয়ে 1000 দিয়ে গুণ করতে 3টে শূন্য বসিয়ে দিতে হবে। এবার দেখো দশমিক আমাদের তুলতে হবে, তাহলে একটা দুটোর পর দশমিক আছে, দশমিকের পর দুটো ঘর ডান দিকে আছে, সেই জন্য গুণ করার সময় আমাদেরকে একবার শেষে এইখানটা দশমিক আছে মনে করবে, দিয়ে 2 ঘর সরে আসবে। তাহলে এইখানে 2 ঘর সরে এলো। বুঝতে পেরেছি? তাহলে এইদিকে 2 ঘর সরে আসছে, এইদিকে 2 ঘর সরে আসবে। তাহলে 72.00 এটা কি হয়ে গেল? কিলোগ্রাম বা কেজি হয়ে গেল, তাই না? কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। তাহলে দেখো 72 কিলোগ্রাম। দশমিকের পরে দেখো দুটো শূন্য আছে, দশমিকের পরে দুটো শূন্য আছে, আর এর কোনো দাম নেই, তাহলে এটাকে আমরা 72 কিগ্রা লিখতে পারি। ঠিক আছে, এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার যদি 72.01 থাকে তাহলে এই শূন্যটা কাটবো? কাটবো না। দশমিকের পরে শুধুমাত্র যদি শূন্য থাকে তাহলেই কেটে দেবে। এখন দেখো দশমিকের পরে দুটোই শূন্য আছে, সেই জন্য কেটে গেছে, কিন্তু দশমিকের পর শূন্যর পর কোনো সংখ্যা আছে তাহলে কিন্তু এটা কাটবে না, তখন এটাকে কাটা যাবে না, তখন এটাই লিখতে হবে, এই এত কিগ্রা লিখতে হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে আমাদের এই জিনিসগুলো যদি আমরা একটু জানতে পারি তাহলে আমাদের দেখবে কিছু অংশ আছে যেগুলো আমাদের সুবিধা হবে। যদি বলা হয় 1 টাকার 1/4 পয়সা, 1/4 অংশ সমান কত পয়সা, যদি বলে 1 টাকার 1/4 অংশ সমান কত পয়সা, তাহলে 1 টাকার 1/4 অংশ সমান কত পয়সা, এটা দেখো তোমাকে প্রশ্ন দেওয়া হলো।
তাহলে 1 টাকার 1/4 অংশ, এক টাকার মানে 1, তাহলে 1 টাকা মানে 100 পয়সা। বুঝতে পারছো কেন পয়সাটা বলছি? এখানে কত পয়সা বলেছে, সেই জন্য টাকাটাকে তুমি পয়সায় পরিণত করবে। ঠিক আছে, দেখো টাকার মানে এর মানে একটা গুণ সম্পর্ক আছে। এর মানে আমরা জানি সরল করার সময় এর কাজ আগে, এবং এর মানে হচ্ছে গুণ। 1/4 অংশ মানে 1/4 অংশ। এই 1/4 অংশ আসলে কি? 1/4 অংশটা মানে হচ্ছে কোনো একটা ভগ্নাংশের 4 ভাগের 1 ভাগ সমান 4 ভাগের 1 ভাগ। কোনো একটা জিনিস, ধরো একটা আপেল, সেই আপেলটা সমান 4টে ভাগ করে নেবে, সেই 4টে ভাগের 1টা ভাগ। তাহলে এখানে তো আপেল নয়, 100 পয়সা। এই 100 পয়সার 4 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো? সমান দেখো, এবার দেখো এখানে কাটাকাটি করতে পারি। কাটাকাটিটাকে একটু খেয়াল রেখে করবে। যদি বড় সংখ্যা দিয়ে তুমি কাটতে পারো, একবার বড় সংখ্যা দিয়ে কাটবে। যদি মনে হয় যে ছোট সংখ্যা দিয়ে কাটবে, তাহলে ছোট সংখ্যা দিয়ে কাটবে। তাহলে 4 × 1 = 4, 4 × 25 100। আমাদের অনেকে দেখবে এরকম কাটাকাটি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি যে কত দিয়ে কাটতে পারবো এটা, তাই না? তাহলে 4 × 25 100। তাহলে দেখো 25 থেকে 25 পয়সা। বুঝতে পেরেছি? তাহলে 1 টাকার 1/4 অংশ মানে হচ্ছে 25 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 100 পয়সার 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে 25 পয়সা হয়ে গেল। যদি বলতো যে এখানে 1/2 অংশ সমান কত, তাহলে 100 পয়সার 1/2 মানে 50 পয়সা হতো। আবার যদি বলতো 1 টাকার 1/5 অংশ সমান কত পয়সা, তখন দেখা যেত 20 পয়সা হতো। তাই তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি বলা হয় 1 বছরের 1/3 মাস, 1/3 অংশ সমান কত মাস, তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে আমাকে কি করতে হবে? এই বছরটাকে মাসে পরিণত করতে হবে। দিয়ে আমরা এরকম ভাবে প্রকাশ করে আমরা কাটাকাটি করব, কত মাস হবে সেটা দেখব। কত দিন যদি বলে দিনের সঙ্গে সম্পর্ক করব, সপ্তাহ যদি বলে সপ্তাহের সঙ্গে সম্পর্ক করব। বোঝা যাবে এটা? কুইন্টাল কেজির সঙ্গে যদি সম্পর্ক থাকে, এরকম ভাবে তোমরা করবে। এবার আমরা একটা আসি, দেখো তোমাদের ক্লাস 5-6 দেখানো হয়েছে যে সে একটা টেবিল ছিল না, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এই সমস্ত টেবিলটা, এটা আমরা নিয়ে একটু আলোচনা করি। দেখো কিলোমিটার দিলাম, এটা কিলোমিটার, কিলো লিটার, কিলোগ্রাম, সবই মিটারটাকে, এই মিটার এককটাকে এখানে বসানো হয়েছে। এটা মিটারটাকে তুমি যদি লিটার বসাও তাহলেও হবে, এটা যদি মিটার গ্রাম বসাও তাহলেও হবে। তাহলে এই একক মিটার এককটাকে বসানো নিয়ে আমরা তোমাদেরকে এটা দেখাচ্ছি। বাকি অংশগুলো তোমরা এরকম ছকেই করবে। তাহলে কিলো আছে, তারপর হচ্ছে হেক্টোগ্রাম, হেক্টোমিটার, তাই না? তারপর হচ্ছে ডেকামিটার, তোমাদের এগুলো জানা আছে। এবার হচ্ছে মিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিমিটার। যদি মিটারে জায়গায় তুমি যদি গ্রাম লেখো, কিলোগ্রাম, তাহলে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, এরকম ভাবে হবে। ঠিক আছে, তাহলে ছকটা এরকম হবে। এখন দেখো আমরা এইরকম যদি থাকে কোনো একটা এককে আরেকটা এককে পরিণত করতে গেলে, ধরো তোমার কিলোগ্রাম আছে, কিলোগ্রামকে তোমাকে কিলোমিটার আছে, সেটাকে মিটারে পরিণত করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে বা কত দিয়ে ভাগ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা এগুলো সবাই জানো, তবুও তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, কারণ এগুলো আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কাজে দেবে। ঠিক আছে, এই যে তীর চিহ্নটা দিলাম কেন? ও দেখো উপর থেকে নিচের দিকে আসছি, উপর থেকে নিচের দিকে চলে আসছি। তার মানে কি হবে? উপর থেকে নিচে এলে বড় একক থেকে ছোট একক আসছে। কিলোমিটারটা বড় একক, উপরে এগুলো যেগুলো আছে সেগুলো বড় একক। বড় একক থেকে যখন ছোট একক আসবে, তখন তোমাকে গুণ করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, আর যখন নিচে একক থেকে অর্থাৎ ছোট একক থেকে যখন বড় এককে পরিণত করবি, অর্থাৎ মিলিমিটারকে ডেসিমিটার করতে যাচ্ছ, তাহলে উপর দিকে উঠছো, আরো উঁচু দিকে উঠছো, তা বড় এককে যেতে চাই,
তা তখন আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এইটুকু আমাকে মনে রাখতে হবে। তাহলে উপরের থেকে যদি নিচে আসতে হয় তাহলে আমাকে গুণ করতে হচ্ছে, নিচে থেকে যদি উপরে যেতে হয় তাহলে আমাকে ভাগ করতে হবে, তাই না? এবার দেখুন, এবার কত দিয়ে ভাগ করবো কত দিয়ে গুণ করবো সেটা নির্ভর করছে। দেখো আমি ধরলাম যে কিলোমিটার আছে, 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার আছে, ঠিক আছে? এই 5 কিলোমিটারকে আমি ডেকামিটার করতে চাইছি। এইটা সমান কত ডেকামিটার করতে চাইছি, ঠিক আছে? তাহলে দেখো কিলোমিটার থেকে ডেকামিটার আসতে চাইছি, তাহলে ক ঘর নিচে আসছে, দেখো কিলোমিটার থেকে ডেকামিটার ক ঘর নিচে আসছে, 1 ঘর, এই 1 ঘর, 2 ঘর। কিলোমিটার থেকে ডেকামিটার আসতে গেলে আমাকে 2 ঘর নিচে আসতেছে, তাই না? কিলোমিটারটা বাদ দিয়ে দিবে, 1 ঘর 2 ঘর, তাই না? তাহলে এই 2 ঘর আসার জন্য আমাকে কি করতে হয়েছে, নিচে দিকে নামছে মানে কি করতে হবে, গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কত দিয়ে গুণ করবো না, একের পিঠে য ঘর তুমি নামবে তত দিয়ে গুণ। তাহলে ক ঘর নামছি, 2 ঘর নামছি, তাহলে দুটো শূন্য দিয়ে গুণ, একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ। তাহলে দেখো 5 আর 100 গুণ করলে 500, এই 500 এটা কি হয়ে যাবে, ডেকামিটার। বুঝতে পেরেছি? 5 আর 1 গুণ করলে 5 আর দুটো শূন্য হয়ে যাবে 500। যদি কিলোমিটারকে মিটার করতে যাও তাহলে কত হবে, 1000 দিয়ে গুণ, তাহলে 5 গুণিত 1000 মানে 5000 মিটার হয়ে যাবে। এরকম ভাবে তোমরা একটা একক থেকে আরেকটা এককে এইভাবে পরিণত করবে, সেটা শিখতে হবে। একই রকম ভাবে যদি আমরা ধরো সেন্টিমিটারকে মিটার করতে যাই, আমি ধরলাম যে 205 সেন্টিমিটার আছে, 205 সেন্টিমিটার আছে সমান কত মিটার করতে হবে, কত মিটার। দেখো সেন্টিমিটার তার মানে এই জায়গায় আছে, এই জায়গা থেকে আমাকে উপর দিকে উঠতে হচ্ছে, ক ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এইটাকে তাহলে 205 ভাজিত 100 লিখবে, ঠিক আছে? 205 ভাজিত 100, আর 205 ভাজিত 100 তুমি যদি পাশে ভাগ করো তাহলে অনেক সময় লাগবে। দেখো ভাগ করাটাও দেখো কত সহজ। ভাগ করতে গেলে দেখো একের পিঠে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, এই দুটো শূন্য থাকার জন্য দশমিক বিন্দু বাঁ দিকে 2 ঘর সরে আসবে। দুটো শূন্য দিয়ে ভাগ করলে, একের পিঠে দুটো শূন্য দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দশমিক বিন্দু 2 ঘর সরে আসবে। স্যার তো এখানে তো স্যার 205 একটা সংখ্যা, এই 205 সংখ্যার দশমিক কোথায়? এখানে 205 এই সংখ্যার দশমিক আছে একেবারে শেষে এই দশমিক সংখ্যাটা। তাহলে এইখান থেকে 2 ঘর সরে আসবে, তার মানে 2 ঘর সরে আসা মানে 2.05। এইটা কি হবে, মিটার হয়ে যাবে। কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক না থাকে তাহলে জানতে হবে একেবারে ডান দিকের শেষে, একবারে সংখ্যার শেষে দশমিকটা আছে, মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? ঠিক আছে। ধরো দিয়েছি 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটার সমান কত ডেসিলিটার। এইটা তুমি আগে পরিণত করবে ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটার সমান কত ডেসিলিটার। দেখো লিটার থেকে আমাকে কি করতে হবে, ডেসিলিটারে দিতে হবে। লিটারকে ডেসিলিটারে করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। ওই ছকটা তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তাহলে 10 5 50, 50 কি হলো, লিটার ছিল, 10 দিয়ে গুণ করে ডেসিলিটারে পরিণত করলাম, ডেসিলিটার, ঠিক আছে? আর দেখো এখানে 2 ডেসিলিটার, তাহলে ডেসিলিটার এখানেও ডেসিলিটার আছে, তাহলে কি করতে হবে, যোগ করে দিলে আমরা ডেসিলিটার পেয়ে যাব। 5 লিটারটাকে ডেসিলিটার করলাম, আবার ডেসিলিটারের সঙ্গে ডেসিলিটারটা আছে যোগ করে দিলাম, তাহলে 52 ডেসিলিটার। বুঝতে পেরেছো? তাহলে 5 লিটার 2 ডেসিলিটার সমান কত ডেসিলিটার, অর্থাৎ 52 ডেসিলিটার।
এর এবার এত অংশ সমান কত ডেসিলিটার কত মিটার এগুলো আমাকে নির্ণয় করতে হবে। এবার দেখো একটা ভগ্নাংশে ছোট বড় দেখাই, ভগ্নাংশে একটু ছোট বড় দেখাই। দেখো 2/3 আছে, 4/5 আছে, আর একটা আছে 2/3 গণিত 4/5। ঠিক আছে, এই তিনটে ভগ্নাংশে ছোট বড় নির্ণয় করো, কোনটা ছোট কোনটা বড় বা ছোট থেকে বড় হিসাবে সাজাবে। তো আমরা দেখছি 2/3 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা লিখে নাও। তারপর দেখো তারপরে ভগ্নাংশটা কত আছে, 4/5, তলায় তলায় লিখে নাও। তারপরটা কত আছে দেখো, এটা 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 কি দুটো ভগ্নাংশের গুণ আকারে আছে, তাহলে আগে এদের গুণ করে নাও। তাহলে এই দুটোর গুণফল কত দেখো, এই দুটোর গুণফল করতে গেলে আমরা উপরে নিচে কাটাকাটি যদি না করতে পারি তখন আমরা কি করি, যে এই দুটোর গুণফল আমরা পাশে লিখে নিই। তাহলে 4 2 8 5 3 15। তাহলে যে দ্বিতীয় ভগ্নাংশটা সেটা হচ্ছে 8/15। ঠিক আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তিনটে ভগ্নাংশ আমরা পেলাম। এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাদের ছোট বড় নির্ণয় করতে হবে। তো এই ভগ্নাংশগুলো ছোট বড় নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে কাজ যেটা হচ্ছে একই হর বিশিষ্ট করা, ভগ্নাংশের একই হর বিশিষ্ট করা। একই হর বিশিষ্ট বলতে এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হরগুলো দেখো, একটা 3, একটা 5, একটা 15। তাহলে প্রত্যেকটা এই ভগ্নাংশগুলোর হরগুলো আলাদা। এই হরগুলোকে একটা একই হরে পরিণত করতে হবে। তাহলে একই হরে পরিণত করতে গেলে যে লসগু করবে 3, 5 আর 15, 3, 5 আর 15 লসগু করবে। লসগু পারবে সবাই, 3 একে 3, 3 5 15। অন্তত পক্ষে দুটোকে দিতে হবে, দুটো দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1 1 1। তাহলে দেখো 3 আর 5 গুণ করলে কত হচ্ছে 15, অর্থাৎ এর লসগুলো হচ্ছে 15। আর প্রত্যেকটা দেখো এই যে হরটা আছে 3, এই হরটাকে যদি আমি 15 করতে চাই তাহলে 3 এর সঙ্গে কত গুণ করতে হবে, 15 কেন করতে চাইছি না, লসগুটা হচ্ছে প্রত্যেকটা এই হরগুলো লসগু যেটা হবে সেটা হচ্ছে সাধারণ একটা উৎপাদক, সবার মধ্যে 15 আছে। ঠিক আছে, তাহলে দেখো এই 3কে 5 দিয়ে গুণ করলে আমরা 15 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা একটা ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে যদি গুণ করি তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। যেমন একটা দেখো 2/3 আছে, তুমি এটাকে ধরো 4 দিয়ে গুণ করছো, তাহলে তুমি হরটাকে 4 দিয়ে গুণ করছো, লবটাকেও তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। লবটাকে 2 দিয়ে ভাগ করছো, হরটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। যা কিছু করবে লবটার সঙ্গে যা কিছু করবে হরটার সঙ্গে তাই কি করবে, ও লবটার সঙ্গে যদি 2 দিয়ে ভাগ করো হরটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। লবটার সঙ্গে যদি 2 দিয়ে গুণ করো হরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাই বলে এই নয় যে যোগ বিয়োগ করলেও হয়ে যাবে, না, যোগ বিয়োগ করলে হবে না, গুণ এবং ভাগের ক্ষেত্রে হবে। দেখো 4 2 8 আর 3 4 12। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা ছিল 2/3, এই 2/3 ভগ্নাংশটাকে আমরা লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করছি। ভগ্নাংশটা পরিবর্তন হচ্ছে, ভগ্নাংশটির মানটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে এই ভগ্নাংশটি 2/3 ভগ্নাংশেরই একটি অনুরূপ ভগ্নাংশ। আর এই অনুরূপ ভগ্নাংশগুলোকে বলা হয় এর সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, অর্থাৎ 2/3 এর সমতুল্য ভগ্নাংশটা হচ্ছে 8/12। তোমরা এটা যদি কাটাকাটি করো দেখো 2/3 চলে আসবে। তাহলে এই 2/3 ভগ্নাংশটা আমরা 8/12 ভগ্নাংশ পরিণত করতে পারি। ঠিক আছে, তাহলে 2/3 ভগ্নাংশটা একটি অনুরূপ ভগ্নাংশ বা 2/3 ভগ্নাংশের একটি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 8/12। 8/12 কেন, তুমি যদি 2 দিয়ে গুণ করো 4 6 হয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 6 9 হয়ে যাবে, এরকমভাবে এগুলো হচ্ছে তার সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এগুলো তোমাদের জানা আছে। তাহলে দেখো 3 5 দিয়ে আমরা এটাকে গুণ করলাম, তাহলে উপরেও 5 দিয়ে গুণ করবে, তাহলে কত হলো 10/15। ঠিক আছে, এটাকে তোমরা কি করবো, 5 আছে, তাহলে একে কত দিয়ে গুণ করলে এই 15টা আসবে বলো, 3 দিয়ে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে,
তাহলে কত হলো দেখো 12/15। এরপর দেখো 8/15 আছে, 8/15। দেখো এখানে তো 15 আছে, তাহলে এটা 15ই হয়ে আছে, তাহলে 1 দিয়ে গুণ করবে, তাহলে হরটা এবং লবটাকে দুটোকেই আমরা 1 দিয়ে গুণ করলাম, 8টাকে 8 আর 15টাকে 15। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটে ভগ্নাংশে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর দেখো সমান আছে। তাহলে কোনো একটা জিনিসে সমান 15টা ভাগে 10 ভাগ, সমান 15টা ভাগে 12 ভাগ, সমান 15টা ভাগের 8 ভাগ। ঠিক আছে, তাহলে কোনো একটা গোটা অংশ 15টার ভাগে সমান 15টা যদি ভাগ করি, 8 ভাগ একটা ভাগে, একটা কোন 12 ভাগ, একটা হচ্ছে 10 ভাগ, তাহলে সবচেয়ে কোন ভাগটা বেশি? এই ভাগটা বেশি। তাহলে বড় ভগ্নাংশটি কোনটা? বড় ভগ্নাংশ কোনটা হলো? বড় ভগ্নাংশ নিশ্চয়ই এইটা। তাহলে এইটা লেখা যাবে না, এটা কোন জায়গা থেকে এসেছে সেটাকে লিখতে হবে, কারণ তোমাকে এইগুলোর মধ্যে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই ভগ্নাংশটি কোথা থেকে এসেছে? না 4/5 ভগ্নাংশটি থেকে এসেছে, তাই না? তাহলে বড় ভগ্নাংশ হবে 4/5। তাহলে বলো ছোট কোনটা? ছোট ভগ্নাংশ কোনটা হলো? না ছোট ভগ্নাংশ দেখো এখানে হচ্ছে 15 ভাগের 8 ভাগ, আর এটা 15 ভাগের 10 ভাগ, তাহলে 8 ভাগটা বেশি ছোট। তাহলে এই ভাগটা এটা হচ্ছে সব থেকে ছোট, এটা ছোটটা কোন জায়গা থেকে এসেছে সেটা লিখবে। এই জায়গাটা আবার কোথা থেকে এসেছে দেখো এইটা, অর্থাৎ ছোট ভগ্নাংশটি হচ্ছে 2/3 গণিত 4/5। ব্যাপারটা বুঝতে পেরেছো?